নমস্কার, অন্তরিতা ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ যোগাবে। প্রথমটা দেখে চিনতে পারেনি অতসী, পারার কথাও নয়। 20 বছর আগে যে মুখ একবার দেখেছিল মাত্র, যে মুখের একটাই মাত্র ছবি লুকানো আছে, তার কাছে সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেঁথে থাকলেও এই মুখের সঙ্গে সেই মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি। প্রায় যেমন আসে, সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছাপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠার হাড় দুটো বিকট রকম উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো, খোয়াটে শরীর ঘিরে জড়ানো হলুদ পাড় সাদা তাঁতের শাড়িটার দশাও দিনহীন। তবু সব কিছু সত্ত্বেও মহিলার চোখে মুখে এক ধরনের আভিজাত্য আছে, বোঝা যায়। অবস্থার ফেরে দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। অতসী জিজ্ঞাসা করল, কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল। আমাকে চিনতে পারছেন? অতসী থতমত খেল সামান্য। না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা? তন্দ্রা ছোট্ট এক ফোঁটা নাম, দুটো মাত্র অক্ষর। তবুও এখনও এতদিন পরও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে সেই বিষ ছোবল খেল যেন। প্রায় সঙ্গে সঙ্গেই ছিটকে সরে গেল কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারেনি? সেই তো, হ্যাঁ সেই, এই তো নীলচে চোখ, নীলচে নয় কটা, এই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি, ছলনা মাখা। ওই তো অতসীর সব অহংকারকে পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট, ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল, সবই রয়েছে। অতসীর গলা আপনা আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এখানে এসেছ? তন্দ্রা ঢোক গিলল। শুকনো হাসিটা ঠোঁটের কোণে লেগে আছে। আপনার কাছে একটু দরকার এসেছিলাম। তোমার সাহস তো কম নয়। তন্দ্রার গলায় তবুও কাতর অনুনয়। একটু যদি সময় দেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। অতসী মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায়। আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে। অতসীকে স্তম্ভিত করে দিয়ে আধ বোঝা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তাতে লাভ হবে না। তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত, অথচ কি উদ্ধত। আজকে না শুনলে আমি আবার আসব, বারবার আসব। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি। অতসীর এবার বাকরোধ হওয়ার পালা। তন্দ্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয়? কী বা বলতে চায় এখন? এতদিন ছিলই বা কোথায়? অতসীর বুকের ভিতরটা আচমকা হুহু করে উঠল। অনেক কষ্টে সংযত করল নিজেকে। গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? তন্দ্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল, তেমনি দুম করে মিলিয়ে গেছে। দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো। উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকেই। অতসীর চোখ তবু ক্ষীণ। কি চাও? এবারও দুই দিকে মাথা নাড়ছে তন্দ্রা। দরজা ছেড়ে পাশের দেওয়ালটাকে ঠেস দিয়েছে। ঘামছে অসম্ভব।
শেষ চৈত্রে ঝাঁঝা রোদে বোধহয় হেঁটেই এসেছে এতটা পথ, সঙ্গে ছাতাটাও নেই। ফর্সা মুখখানা টকটকে লাল। একটু বসতে দেবেন, মাথাটা ঘুরছে। কখনো না, বলতে গিয়েও অতসী চমকেছে। তন্দ্রা সত্যি সত্যি টলছে, গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু। পড়েই যাবে নাকি একটা মানুষ, সে যেই হোক না কেন, তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে। তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসী। ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে। এসো, ভেতরে এসে বসো। ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি টাপানি আছে নাকি? অতসী ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল। সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করল, জল খাবে? তন্দ্রা আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভেতরে ঢুকে অতসী আবার দ্রুত চিন্তা করে নিচ্ছিল। একটু পরেই খুকুরা এসে পড়তে পারে। খুকু আর তার শাশুড়ি, ওদের সঙ্গে বিকালে আজ বাবলার জন্য সম্বন্ধ পাকা করতে যাওয়ার কথা। এক্ষুনি ওরা যদি এসে পড়ে, তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় ও কে মা, কিংবা খুকুর শাশুড়ি, অতসী কি উত্তর দেবে? চিনি না। তার মধ্যেই হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের। দিতেই পারে। তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। ফ্রিজ থেকে জলের বোতলটা বার করে নিজের গলাতেই ঢেলে দিল খানিকটা। এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে। অতসী এখন রোজকার মতো একাই। কবেই বা একা ছিল না? স্বামী, সংসার, সন্তান সব কিছু থেকেও তো চিরকাল একদম একা সে। স্বামী যখন বেঁচে ছিল তখনও, যখনও নেই তখনও। ছেলেমেয়েরাই বা কতদিন আর শুধু মায়ের থাকে। জলের বোতল হাতে নিয়ে অতসী বাইরের ঘরে ফিরল। লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্দ্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে, এখনও কাঁপছে থিরথির করে। অতসীর নজরে পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে, মুখে দাগ পড়েছে বয়সের। ক্ষণিকের জন্য অতসী স্থির। কত বয়স হলো তন্দ্রার? অতসীর থেকে বেশ ছোট, কম করে হলেও 5 বছরের তো বটেই। খুব বেশি হলেও তন্দ্রা এখন 44 কি 45। এর মধ্যে এত বুড়ি হয়ে গেল কি করে? কিসের অভাব? টাকা পয়সার না সঞ্জয়ের? অতসী বুঝতে পারছিল না বলেই আরও রাগ বাড়ছিল তার। সঞ্জয়ের অভাব কেন হবে? সঞ্জয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসীরই। অথচ অতসী এই 50-এও দিব্যি সুস্থ সবল। তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়েও হব। অতসী টেবিলে জলের বোতলটা রেখেই আলতো ধাক্কা দিল তন্দ্রাকে। কি হলো তোমার? তন্দ্রা চোখ খুলল না। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে চেপে আছে। শুনছো, জল এনেছি। তন্দ্রা তবুও নিশ্চল। অতসীর অস্বস্তি বাড়ছিল। হঠাৎ করে এই আপদ কেন চেপে বসছে ঘাড়ে? তন্দ্রাকে মোটামুটি ভুলেই গেছিল সে। মোটামুটি কেন, পুরোপুরি। সঞ্জয় যতদিন বেঁচে ছিল, সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসীর প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে। প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলত অতসীর অস্বস্তিকে। কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো। সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি আজও সঞ্জয় ফিরল না রাতে। এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে। তখনকার প্রতিটি দিনের কথা, প্রতিটি রাতের কথা আমৃত্যু রয়ে যাবে অতসীর বুকের গভীরে। শেষের দিকে সঞ্জয় বলতো, এখনও তুমি একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? তুমি যা চাও আমি তো সবই দিয়েছি তোমাকে, গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য আরাম।
এখনও আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না? অতসী ঝাঁঝিয়ে উঠত। এটাকে তুমি ওই একই কথা বলছো? চাই না আমার গাড়ি বাড়ি, চাই না সুখ আরাম। আমি আমার সারাটা জীবন আমার ছেলে মেয়ে সবাইকে ছাড়খাড় করে দিয়েছো তোমরা, তুমি আর এই রাক্ষসী। উফ! সঞ্জয় চিৎকার করে উঠত। কি চাও তুমি? খুলে বলো তো। তুমি কি চাও আমি এ বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো? অতসী চেঁচাতো। তাই যাও। দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। অতসীর হৃৎপিণ্ড ধকধক করে উঠল। তাই কি অত তাড়াতাড়ি চলে গেল জয়? মাত্র 50-এ পা দিতে না দিতেই। অফিস থেকে কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। নিজের অফিস ঘরে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয়। সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেও কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন। খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিক মতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা, খুকুটাকে আরও বড় করতে হবে, এইসব ভাবনা চিন্তায় তন্দ্রা কখনো ম্লান হয়ে গেছে অতসীর জীবন থেকে। হয়তো বা সঞ্জয়ও। ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পর আজ কেন চোখে জল আসছে অতসীর। সঞ্জয়ের জন্য মন কেমন করছে। সঞ্জয় যেমনই হোক, যেভাবে থাকুক, তবু ছিল তো অতসীর কাছেই। কেন অত তাড়াতাড়ি চলে গেল? কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি ওই মহিলাই? ওর জন্য তো সঞ্জয়। অতসী আজলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্দ্রার মুখে চোখে। জলের ঝাপটা পেয়ে তন্দ্রা নড়ে উঠেছে, চোখ মেলল। ঘোলাটে নীল চোখে অতসীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে চোখে ভাষা আসছে। অতসী জলের বোতল এগিয়ে দিল তার দিকে। মনে মনে বলল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে বিদায় হও। তন্দ্রা উঠে বসে পুরো বোতল জল ঢেলে দিল গলায়। আঁচল তুলে ঘাড় গলা মুছল। নিঃশ্বাসের কষ্ট এখনও অল্প অল্প রয়েছে, বোঝা যায়। অতসীর এক বিন্দুও মায়া এলো না মনে। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? তন্দ্রা যেন বহু কষ্টে কথা বলতে পারল। থেমে থেমে দুর্বল স্বরে বলল, শরীরটা একদম ভালো নেই। কথায় কথায় মাথা ঘোরে, বুক ধড়ফড়। ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই, বিশ্রী অ্যানেমিয়া। অতসীর একটুও শুনতে ইচ্ছে করছিল না। জলের বোতলটা সামনে রেখে দিতে দিতে বলল, মিনিট 5 বিশ্রাম তো হয়ে গেল, আরও দরকার? তন্দ্রা এই চকিত নিষ্ঠুরতায় থমকেছে। মলির মুখে তাকিয়ে রয়েছে অতসীর দিকে। কি দেখছো? আপনাকে বোধহয় অসুবিধায় ফেললাম। তা ফেলেছ, অতসী স্পষ্ট উত্তর দিল। এখনই আমার মেয়ে, আমার শাশুড়ি এসে পড়বে। তুমি যদি এখনই চলে যাও। তন্দ্রা ওঠার ভান করল না। নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে। আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টে দিন কাটছে। প্রথম বাক্যটা অতসী উচ্চারণ করেছিল না একদিন? মান অপমান শিখে তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছে ছুটে এসেছিল বাধ্য হয়ে। সেদিনও এইভাবে নীলচে চোখ, উদাস তন্দ্রা। অতসী বলেছিল, বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। তুমিই একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। কথা দাও, আজ থেকে আর কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে। তন্দ্রা কথা দেয়নি। ভাষা ভাষা দু চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে। অতসী তখন মরিয়া। সব কিছু তখন যে ভেসে যেতে বসেছে। সুখ, শান্তি, স্বামী, সংসার, ছেলে মেয়ে, স্বপ্ন, প্রেম, সব কিছু। দেখো, তোমার এখন বয়স হয়েছে, তুমি দেখতেও সুন্দরী। ইচ্ছে করলে এখনও একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারো।
কেন মিছুমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবন নষ্ট করছো তুমি? তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে। সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, সে আর হয় না, আর হয় না। কেন হয় না? আমি বলতে পারবো না, আপনি তাকেই জিজ্ঞাসা করবেন। অতসী ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসল। তন্দ্রাও নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না। বিশ্বাস করুন, আমি তাকে বহুবার বুঝিয়েছি। অতসী খড়ো চোখে তাকালো। পুরনো কথা থাক, কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় নেই। তন্দ্রার গলা ডুবে এলো। মেয়েটার বিয়ে ঠিক করেছি। অতসীর মুখ ফসকে বেরিয়ে গেল, কার মেয়ে? তন্দ্রা চোখ সরিয়ে নিল অতসীর চোখ থেকে। আমার মেয়ে। ও ভালো তো, কত বড় হয়েছে সে? বলতে বলতেই অতসী নিজেই মনে মনে হিসাব করে নিচ্ছিল। 15 আর 5 মানে মোট 20। না, তার মানে একটু কম, বছর 19 হয়েছে এখন। তন্দ্রা বলল, ছেলেটা ভালো, একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার। বৈশাখেই দিন স্থির হয়েছে। বেশ, অনেক খরচা, কিছুই জোগাড় করতে পারছি না। আপনি যদি... এতক্ষণে তন্দ্রার আসার কারণ পরিষ্কার। অতসী ঝপ করে উঠে দাঁড়ালো। আমি কি করতে পারি? তন্দ্রা উঠতে গিয়েও বসে পড়ল। জানি আপনি আমাকে খুবই নির্লজ্জ ভাবেন, ভিখিরিও ভাবছেন। আমার সত্যিই আর কোনো উপায় নেই। কেন? তুমি এখন আর চাকরি করছো না? না, সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম, মেয়ে হবার পরেই। ওই জোর করে ছাড়িয়ে দিয়েছিল। তাই নাকি নিজেরই তখন সমাজের মুখ দেখাবার উপায় ছিল না? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তন্দ্রা কপালে হাত রাখল, মুখের ওপর উড়ে আসা চুলগুলোকে সরাচ্ছে। ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখেনি। তার মধ্যে তো বেশ গুছিয়ে নিয়েছিলে। অতসীর গলায় শ্লেষ ফুটল। তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে। বিড়বিড় করে বলছে, তা যদি পারতাম। সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটেছে 5টা বছর, কি কষ্টেই না বড় করেছি মেয়েটাকে। বারবার তন্দ্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে ইত্যাদি সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসীর। বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল, কত টাকা দরকার? তন্দ্রাও ফিরল কাজের কথায়। হয়তোবা অতসীর প্রশ্নে উৎসাহিত হলো একটু। সে তো অনেক, গয়নাগাটি কিছুই নেই, অন্তত 1050 যদি দেন। মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে। তন্দ্রার শেষ কথাটা শেল হয়ে বিঁধছে বুকে। অতসী টান টান হলো। তুমি কি অধিকার ফলাতে এসেছো? কথাটা বলে ফেলে তন্দ্রাও বোধহয় বুঝেছে বলা ঠিক হয়নি, তাই আরও বিনীত ভাব এনেছে গলায়। না, আমি আপনার কাছেই এসেছি। আমি যদি না দিই? তন্দ্রা চুপ। অতসীর মনে হলো তন্দ্রা নতুন করে শান দিচ্ছে। তার মুখের ওপর না বলে দেয়, কি করতে পারে তন্দ্রা? মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে? ঢিঢি করে ফেলে দেবে চারিদিকে? বাবলা খুকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা। অতসীর ভেতরে ভেতরে শিউরে উঠেছিল। নিজের গোপন লজ্জা চিরকাল নিজের কাছেই লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে। 15 বছর ধরে যা কিছু কান্না, যত রাগারাগি, মান অভিমান, সবই ছিল শুধু সঞ্জয়ের সঙ্গেই। বাইরের কেউ যদি কোথাও থেকে জেনে গিয়ে থাকে তো জেনেছে। অতসী কারো কাছে নালিশ নিয়ে ছোটেনি, আত্মীয় স্বজনের কাছেও যায়নি, বন্ধু বান্ধবদের কাছেও না। বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই। ওরা শুধু বাবা মায়ের ঝগড়াটা দেখেছে, ঝগড়ার কারণ জানেনি। অতসীও চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে। আর যদি তন্দ্রা অবশ্য সেই ধরনের কোনো প্রসঙ্গ আনলই না। হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে। খানিকক্ষণ নীরব থেকে বলল, সেটা আপনার বিবেচনা। বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে। খুকুরা এসে গেল নাকি? অতসী দ্রুত এগিয়ে গেল বাইরের খোলা দরজার দিকে। খুকুদের নয়, অন্য কারোর গাড়ি। কাকে যেন নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে।
ধুধু রোদ্দুরে গাড়িটা মিলিয়ে যাবার পরও অতসী তাকিয়ে রইল প্রখর রৌদ্রের দিকে। সূর্যের প্রচণ্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন। এই সময়ে তখন কালবৈশাখী আসে। হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় 10 দিক। ঝড় এসে ওলটপালট করে দেয় পৃথিবীটাকে। অতসী অস্থির পায়ে ফিরল তন্দ্রার কাছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। তুমি কি শুধুই আমার কাছে বিচার বিবেচনা জানতে এসেছো, নাকি আইনের হুমকি দিতে এসেছো? বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তন্দ্রা। অনেকক্ষণ পর হাসল আলগাভাবে। আলগা, কিন্তু ধারালো খুব। চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা তার এখনও আগের মতোই। হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনোই। সব বয়সে, সর্বাবস্থায় হাসি কান্নার রূপ একই রকম। তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসীর কাছে এখনও আছে, সেই হাসির সঙ্গে এই হাসির কোনো তফাৎ নেই। ছবিটাকে আচমকায় একদিন সঞ্জয়ের জামার পকেটে আবিষ্কার করেছিল অতসী। মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমনভাবে। 10 বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়ে ওভাবে তছনছ হয়ে যাবে কে জানত। খুকুটা তখনও স্কুলে যাওয়া শুরু করেনি। বাবলা 7 কি 8। সঞ্জয় অফিস থেকে ফিরতে সোজা মনেই অতসী তাকে প্রশ্ন করেছিল, এই ছবিটা কার গো? সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে। তুমি এ ছবি কোথায় পেলে? সেই মুহূর্তে সঞ্জয়ের চোখ মুখে, সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসীও চমকেছে। চকিতে ছবিটা লুকিয়ে ফেলেছে পিছনে। তোমার শার্টের পকেটেই ছিল। সঞ্জয়ের ভুরু দুটো জড়ো। তুমি আমার জামা প্যান্ট ঘাঁটো নাকি আজকাল? অতসী অবাক। ঘাঁটতে যাব কেন? কাচার জন্য বের করছিলাম। ছবিটা আমায় দাও। আগে বলো মেয়েটা কে? আমাদের অফিসে কাজে ঢুকেছে। তার ছবি তোমার পকেটে এলো কি করে? আমাকে তুমি জেরা করছো? না, জানতে চাইছি। আমিই রেখেছি। সঞ্জয় এরকম চিরকালই স্পষ্টবাদী। নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেনি। আজকাল অতসীর মনে হয় অত স্পষ্টবাদী সঞ্জয় না হলেও পারত। অতসী বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত তাহলে। জীবনে বোধহয় কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাওয়াই ভালো। অতসী সোজা সুজি তাকালো তন্দ্রার দিকে। খুকুরা এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চায়। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না। তন্দ্রার হাসি মুছল। কি বলি বলুন তো? যা সত্যি তাই বলবে। সত্যিকে মেনে নিতে পারবেন তো আপনি? কি বলতে চাও খোলাখুলি বলো। আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্দ্রা। মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে। যদি বলি, আপনার কাছ থেকে আমি দুটোই চাই, বিবেচনা আর আইনের বিচার, দুটোই। কি হিসেবে? হিসেব বুঝি না, যা মনে এলো বললাম। হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা, আমিও তেমনি মুন্নির মা, সেই হিসেবেই। অতসী ধৈর্য হারালো। বেশ জোরেই বলে উঠেছে, না, বাবলা খুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না। বাবলা খুকু আর মুন্নি এক নয়। তন্দ্রা একটুও উত্তেজিত হলো না। দেখলেন তো, আপনি সত্যিটাকে মেনে নিতে পারবেন না। বলতে বলতে চোখ বুঝেছে। আপন মনে বলে চলেছে। অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায়, কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু। কখনো কখনো পরিস্থিতির ওপর কারোর কোনো হাত থাকে না। বলতে বলতে আরও গলা নামিয়েছে। একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না। মাটি কি ইচ্ছা করলেই তার ফসল উপড়ে ফেলে দিতে পারে? আপনি কি পারতেন? আপনিও তো বাবলা খুকুর মুখের দিকে তাকিয়ে। আমার কথা এখানে আসে না। অতসী তর্ক করে উঠল। আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম। আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুনি, যা তফাৎ ছিল আপনার সঙ্গে আমার। কথা নয়, কথার ভিতর দিয়ে আস্তে আস্তে যেন ঘোরের মধ্যে ডুবে যাচ্ছে তন্দ্রা। আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি। আমাকে ছেড়েও সে আপনার কাছে ফেরেনি। কেন ফেরেনি কখনো দেখেছেন কি?
কেন আপনার পাশে শুয়েও আমার কথা ভেবেছে? আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায়। অতসী থমকেছে এতক্ষণে। এ কি হেয়ালি তন্দ্রার? তন্দ্রা থামছে না, যেন নিজের কাছে প্রশ্ন করে নিজের উত্তর দিয়ে চলেছে। কারণ তার চোখে আমি আপনি সমাজ ছিলাম। আমি না হয়ে অন্য কেউ হতে পারত, কিংবা আপনি না হয়ে অন্য কেউ। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি? তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে ছড়িয়ে গেল গোটা ঘরে। আপনি না হয়ে অন্য কেউ হতে পারত, আমি না হয়ে অন্য কেউ। ঠিকই তো। অতসী নিজেও জানে না কখন অন্য মনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে, কখন চলে গেছে খোলা জানালার ধারে। অতসী কি ছিল সঞ্জয়ের? তন্দ্রাই বা কে? এক অর্থে লালিত, সঞ্জয়েরই তৃষ্ণায় জারিত। অতসী জানালায় দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আর বলো না, আর বলো না, এবার থামো। বলতে বলতে মুখ ঘুরিয়েছে। চড়া রোদ্দুর থেকে অন্ধকার তাকাতেই সব ঝাপসা। অতসী নিজের হাতে সাজানো ঘর সংসার আসবাবপত্র সব কিছু ঝাপসা আঁধারে শুধু দেখা যাচ্ছে তন্দ্রার মুখ। তন্দ্রার মুখ না, ওটা অতসীরই মুখ। অতসী বুঝতে পারছিল না। পায়ে পায়ে আবারও কখনো ফিরে এসেছে তন্দ্রার কাছে। তন্দ্রার হাতে হাত রেখেছে। আমার খুব কষ্ট হয় জানো, আমারও। আমার মাঝে মধ্যে বড় কাঁদতে ইচ্ছে করে, আমারও। বলতে বলতেই কাঁদছে দুজনেই, বুক ভাঙা কান্না। 5 বছর পর এই প্রথম, সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম এইভাবেই দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে। কখন খুকু আর তার শাশুড়ি এসে গেছে তাও খেয়াল করেনি কেউ। বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের।